শুরু করছি পলিটিক্সের গ্রিন রুম। আর আজকে এই গ্রিন রুম এমন একজন মানুষের গ্রিন রুম যিনি জাতীয় রাজনীতিতে দীর্ঘ 50 বছরেরও বেশি জড়িত ছিলেন এবং জড়িত ছিলেন খুব প্রত্যক্ষভাবে। অর্থাৎ এমন ছিল না যে তিনি স্টেজের পেছনে ছিলেন বা ওয়েট করছিলেন কখন তাকে স্টেজে ডাকা হবে। তিনি স্টেজের মধ্যেই ছিলেন। কখনো তার মুখে সংলাপ ছিল, কখনো তার মুখে জোরালো সংলাপ ছিল না, কখনো তার উপর আলো ছিল, কখনো রঙ্গমঞ্চের আলো তার উপর ছিল না। একটা অদ্ভুত আলো আধারের মধ্যে এমন একটা আশ্চর্য জীবন তিনি ভারতীয় রাজনীতিতে কাটিয়েছেন, যার কোনো তুলনা বোধহয় খুঁজেই পাওয়া যায় না। অ্যাটলিস্ট আমার মতো রাজনৈতিক সাংবাদিকতায় অনভিজ্ঞ একজন মানুষ, সে তো এরম কোনো তার পাশে রাখার মতো কোনো চরিত্রকেই পাচ্ছে না, যিনি এত বছর ধরে প্রত্যক্ষভাবে সমস্ত ইম্পর্টেন্ট সিদ্ধান্তের সঙ্গে জড়িয়েছিলেন। কখনো পেয়েছেন সমাদর, কখনো পেয়েছেন উপেক্ষা, কখনো পেয়েছেন ঘৃণা, কখনো পেয়েছেন প্রশংসা। অদ্ভুত একটা জীবন। এক একটা সময় মনে হয় যে তিনি কি ভারতীয় রাজনীতির চিরকালীন সুতপুত্র, কর্ণ, যার অর্জুন হওয়া হয়নি? পরমূর্তেই মনে হয় না। কর্ণ তো পাণ্ডবরাজ হতে পারেননি, রাজ্যাধিকার পাননি, পদমর্যাদা পাননি, তার তো সেটাও ছিল। তাহলে কি তিনি ছিলেন যুধিষ্ঠির, যিনি কখনো অর্জুন হতে পারেননি? আজকে আমার সঙ্গী, যিনি বরাবরের মতো সেই জয়ন্ত ঘোষালের ভারতীয় রাজনীতিতে পথ চলা এবং একেবারে সামনে থেকে মঞ্চ দেখা, ফার্স্ট রোতে বসে, সেটা সবাই জানেন। আর জয়ন্ত আবার আজকের যিনি এই এপিসোডের কুশীলব, সেই প্রণব মুখোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ ছিল দীর্ঘ অনেকগুলো বছর। তাই আমি জয়ন্তকে জিজ্ঞেস করতে চাই যে প্রণব মুখোপাধ্যায় কি ভারতীয় রাজনীতির যুধিষ্ঠির, অর্জুন হওয়া হলো না তার? প্রণববাবু নিজের মধ্যেই কিন্তু এরকম একটা বেদনা দীর্ঘদিন ধরে ছিল। দুটো বেদনা ছিল। একটা হলো যে আমি কান্ডারি হতে পারলাম না, মানে সোজা কথা, উনি কি নিজেকে কর্ণ বলতেন? কি বলতেন? না, কর্ণ শব্দটা মানে এইভাবে তুমি যেভাবে ডেসক্রাইব করছো সেভাবে বলেননি, কিন্তু বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমি একটা গল্প ঘটনা বলি না, তাহলে এটা বোঝা যাবে যে উনি কেন নিজেকে কর্ণ ভাবতেন। তার কারণটা হচ্ছে যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেন, তখন তো অনেক দিন হয়ে গেছে ওনার প্রধানমন্ত্রী হওয়া হয়নি। তখন সেদিন রাত্রিবেলায় আমি ওনার বাড়িতে গেছি, 13 নম্বর তালকোটরা রোডের বাড়িতে। তা আমি গিয়ে ওনাকে বললাম যে দাদা, আপনি আবার একটা গুরুত্বপূর্ণ মানে ডিটারমিনিং ফ্যাক্টর অফ ইন্ডিয়ান পলিটিক্স, এবং আপনি কিন্তু আবার একটা সিগনিফাই মানে একটা সিগনিফিকেন্ট নাম্বার। আমি এক সেকেন্ড থামাচ্ছি, আবার ইউটিউবে লোকে আমায় বলবে আপনি থামিয়েছেন। একটা কথা বলছি, এই জন্যই জয়ন্ত ঘোষাল, সবাই যেদিন মনমোহন সিং এর কাছে ভিড় করেছে, সেদিন যে লোকটা উপেক্ষিত তার কাছে ছুটে গেছে জয়ন্ত ঘোষাল। কিন্তু আমি ওনাকে কি প্রশংসা করতে গিয়ে আমি কি শুনেছিলাম সেটা বলি। আমি যখন বলেছি যে আপনি তো আবার নাম্বার 2 অফ দ্য হোল ক্যাবিনেট, আপনি মানে চালাবেন তো আপনি আসলে, তখন উনি আমার দিকে তাকালেন, মানে প্রচন্ড বেদনা হতো একটা মুহূর্ত। উনি একটু রেগে যেতেন। রাত্রির কটা হবে তখন? উনি তো অনেক রাত পর্যন্ত জেগে থাকতেন, মানে 10:30 তো বেজে গেছেই, ওই রকম 10:30 11টা এরকম রাত্রি। তখন আমি যেটা করতাম, আমি আমার লেখালেখি সমস্ত সেরে পাতা ছেড়ে দেওয়া হয়ে গেছে আর কি, তখন ওনার কাছে যেতাম এবং অনেক সময় গিয়ে দেখতাম মানে অনিল আম্বানি, মুকেশ আম্বানি ওই রকম সময় দেখা করতে আসছে। সে গল্প আলাদা পরে বলবো। খাওয়াতেন উদার ছিলেন না কিপটে ছিলেন? না, উনি খাওয়া দাওয়ার ব্যাপারে একটা পৃথক গল্প, মানে উনি যে খাওয়াতে ভালোবাসতেন না তা নন, কিন্তু উনি ভুলে যেতেন এবং অনেক সময় ওনার স্ত্রী এসে জিজ্ঞাসা করতো কিছু দিয়েছো, কিছু খেয়েছে, এরকম। কিন্তু উনি অনেক সময় গল্পের আলোচনায় উনি ভুলেই যেতেন এবং মানে না খাইয়ে ফেরত পাঠানোর একটা সাংঘাতিক এমএলএদের গল্প আছে। কিন্তু এখানে যখন আমি গিয়ে বলেছি যে আপনি মানে আবার নাম্বার 2, উনি রেগে গিয়ে, উনি তো একটু মাঝে মাঝে রেগে যেতেন, রাগটা আবার সঙ্গে সঙ্গে পড়ে যেত। হোয়াট নাম্বার 2? ডোন্ট ফরগেট আই ওয়াজ designated number 2 of মিসেস ইন্দিরা গান্ধী। মানে মনমোহন সিং এর নাম্বার 2 আমি বলেছি বলে আপনি আবার নাম্বার 2, হোয়াট নাম্বার 2 বলে এই যে আমাকে বকেছিল, কোনো গৌরব নেই, তাতে ওনার কোনো আনন্দ পান। এবং উনি তখন আশা করেছিলেন, উনি কিন্তু চেয়েছিলেন মনমোহন সিং যখন উনি অ্যাকসেপ্ট করে নিলেন যে মনমোহন সিংই মানে ডক্টর সাহেবই যখন প্রধানমন্ত্রী হবে,
এটা যখন উনি বুঝে গেলেন, তখন উনি আশা করেছিলেন যে ওনাকে হোম মিনিস্টার করা, সেটাও হলো না। সেটাও হলো না, ওনাকে ডিফেন্স মিনিস্টার করলো। ডিফেন্স মিনিস্টার আমাদের দেশে না মানে পলিটিক্যালি যেমন রাজনাথ সিং এর, মানে তুমি যতই বড় হও ওটাতে কিছু করার থাকে না, প্রাইম মিনিস্টারই কন্ট্রোল করে ডিফেন্স এক্সপেন্ডিচার এভরিথিং। এবং হোম কিন্তু আসলে তাতে কিন্তু যে একটা প্রচন্ড প্যারামিলিটারি ফোর্স বিএসএফ আর সিআরপিএফ আছে, কিন্তু বল্লভভাই প্যাটেল নেহেরু জামানায়, মানে এটার একটা আলাদা আমাদের দেশে হোম মিনিস্ট্রি, মানে পলিটিক্যালি মোর ওয়েট। সেটাও যে চিদাম্বরম হোম মিনিস্টার হবে এবং উনি হতে পারলেন না, এবং ওনাকে কিন্তু একবার বলে দেওয়া হয়েছিল যে হোম মিনিস্টার আপনি হবেন, এবং আমাকে উনি অফ দ্য রেকর্ড বলে দিয়েছিলেন যে হোম মিনিস্টার আমি হচ্ছি, এখন লিখিস না, কিন্তু এটা আমাকে মিসেস গান্ধী কিন্তু বলে দিয়েছেন। এবং আমার কিরকম দুর্ভাগ্য, আমি যেহেতু আডবাণী তার আগে হোম মিনিস্টার ছিল, তো আমি ওনাকে একটা জিজ্ঞাসা করেছিলাম যে আডবাণী এবং প্রণব বাবু দুটো হোম মিনিস্টার কিরকম আলাদা হতে পারে কিনা। আমি না লেখাটা লিখে রেখেছিলাম, যে আমি ওনাকে বলে এলাম যে এরকম একটা লেখা আমি এখনই করে রাখছি, তাহলে কেননা কালকে তো ওথ টেকিং হবে, তখন এত ঠান্ডা মাথায় লেখার সময় পাবো না, লেখাটা আগে থাকতে লিখে রাখি। পরের দিন উনি আমাকে ফোন করেছেন যে ওথ নিতে যাচ্ছি, শোন আমি কিন্তু হোম মিনিস্টার হচ্ছি, তুই ওটা বলেছিলি লিখবি, ওটা কিন্তু লিখিস নি, কেন ওটা ভুল হয়ে যাবে। মানে এত দুঃখের সঙ্গে উনি বললেন, এবং উনি বললেন যে মিসেস গান্ধী আমায় ফোন করেছেন এবং ফোন করে বলেছেন যে ডিফেন্সে এই যে পোস্ট তেহেলকা, ডিফেন্স ভীষণ সেনসিটিভ, অনেক মানে জঞ্জাল সাফ করতে হবে। সোনিয়া গান্ধী ফোন করেছেন হ্যাঁ প্রণব বাবুকে করে বলেছে জঞ্জাল সাফ করতে হবে অনেক, ডিফেন্সে সাহস পাচ্ছে না অন্য কাউকে দিতে, ভয়ঙ্কর কোটি কোটি টাকার বাজেট, হোমে কি আছে, হোমে তো কিছু না, কিন্তু আমাদের এখন ডিফেন্সটা, ওটাতে কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে ওকে গ্রেসফুলি দপ্তরটা দেয়া হচ্ছে না। আচ্ছা একটা কথা বলো, একদম তুমি যেটা বললে না কর্ণের গল্প, এটা তো সেই আমি গল্পটাই। বলবো কর্ণ হচ্ছে যুধিষ্ঠির, যে তুমি টিমে আছো এমন না, কর্ণর তাও একটা সান্ত্বনা ছিল যে ওরা তো আমাকে স্বীকার করেনি, এখানে স্বীকার করেছে, তুমি বয়োজ্যেষ্ঠ যুধিষ্ঠির, কিন্তু তুমি অর্জুন হতে পারছো। সারা জীবনে হতে পারলেন না। শুধু একটা সময়, এটার সাথে আমি এটার গল্পটাকে যুক্ত করব, উনি একটা ওই যে যেরকম প্ল্যানিং কমিশনটা পেয়ে যেরকম নরসিংহ রাওয়ের সময় উনি আমাদের আনন্দবাজার পত্রিকায় বলেই দিচ্ছি, সুমনদা লিখেছিল নাকের বদলে নরুন পেল প্রণববাবু, তো এইটা প্রণববাবুর একটা ক্ষত নিরাময় হলো যখন উনি প্রেসিডেন্টের পদে হলেন। আমি তখন বলেছিলাম যে দাদা যতই হোক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী, আমরা আমাদের জীবনে এইটা আর হলো না যেটা বাঙালি প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি হলেন, তখনও একটু ওনার ওই রাগটা কিন্তু অনেক সময় ভালোবাসা স্নেহ থেকেও হতো। উনি আমাকে বললেন যে ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য কনস্টিটিউশনাল হেড, আফটার অল রাষ্ট্রপতি হচ্ছে ভারতের একটা সাংবিধানিক প্রধান, তুমি কিরম ভাবে রাষ্ট্রপতির পদে ভূমিকায় অবতীর্ণ হবে সেটা তো তোমার ব্যাপার, কিন্তু রাষ্ট্রপতি যে আমি হতে চলেছি সেটাকেও কিছু কম কথা নয়। মানে উনি নিজেই নিজেকে আসলে যে প্রধানমন্ত্রী হতে না পারলেও আমি প্রধানমন্ত্রীরও ওপরে সাংবিধানিক পদ রাষ্ট্রপতি সেটা তো হলাম। তার মানে ওনার মধ্যে কিন্তু একটা অদ্ভুত, মানে সারা জীবন ধরে ওনার মধ্যে কিন্তু একটা লড়াইয়ের একটা ব্যাপার কিন্তু ছিল। মানে উনি কখনো কিন্তু ভেঙে পড়া, পিছিয়ে পড়া, যে আমার তো আর হলো না কিছুই, মানে ওই যে কিছুই তো হলো না রবীন্দ্রনাথের গান আছে, ওনার মধ্যে কিন্তু ওই ব্যাপারটা একদম ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার একটা কথা বলো, অনেক সময় যে পার্টি কংগ্রেসের মতো মানে একজন তারকা ভিত্তিক, একজন একটা ডাইনেস্টি ভিত্তিক, সেখানে কোনো রাজনীতিবিদের যদি একটু ফ্ল্যামবয়েন্স থাকে, তার যদি একটা বিশাল অ্যাকসেপ্টেন্স থাকে একটা জনগোষ্ঠীর কাছে, অনেক সময় একটা ইনসিকিউরিটি তৈরি হয়। প্রণববাবুর ক্ষেত্রে তো সেটা ছিল না। তাহলে তিনটে ঘোড়া যখন 7 রেসকোর্স রোডের কাছাকাছি দৌড়চ্ছিল, একটা ঘোড়া চিদাম্বরম, একটা ঘোড়া মনমোহন সিং, একটা ঘোড়া প্রণব মুখোপাধ্যায়, কেন এই ঘোড়াটাকেই কংগ্রেস নেত্রী শেষ করালেন, থার্ড করলেন, এটা কারণটা? মানে আমার যেটা মনে হয়, এটা জয়রাম রমেশ আমাকে একবার খুব ভালো একটা গল্প বলেছিল যে প্রণব বাবুর বাজেটে, তখন অর্থমন্ত্রী উনি, তো বাজেট ডেফিসিট ছিল, তখন আমি বলেছিলাম যে এরকম ভাবে বাজেট ডেফিসিট হলো প্রণব বাবুর, এটাতে কি রিয়াকশন? বললো গান্ধী পরিবারের কাছে বাজেট ডেফিসিটটা ইস্যু না, প্রণব বাবুর যেটা মেন প্রবলেম গান্ধী পরিবারের কাছে হয় সেটা হচ্ছে ট্রাস্ট ডেফিসিট। তো এখন প্রণব বাবুর ক্ষেত্রে সোনিয়া গান্ধী, রাজীব গান্ধী তো অনেকটা ওনাকে গ্রহণ করে নিয়েছিল, এবং শেষের দিকটা এমনও শোনা যায়
প্রণববাবু আমি জিজ্ঞেস করেছিলাম যে ওনাকে অর্থমন্ত্রী করতে চেয়েছিল কিনা, কেননা ভোটের আগে রাজীব তো মারা গেলেন, তার আগে কিন্তু ইকোনমিক সেলের চেয়ারম্যান করেছিল প্রণববাবুকে, ম্যানিফেস্টোটাও উনি বানালেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে কি ছায়া ক্যাবিনেটের অর্থমন্ত্রী হিসেবে রাজীব গান্ধী কমিট করেছিল? উনি বললেন যে এইভাবে কমিট করেনি যে তোমাকে অর্থমন্ত্রী করব, কিন্তু এতদিন ধরে উনি রাজনীতি করছেন, সেই মানে 1967-এ এসে 69-এ উনি রাজ্যসভায় প্রথম যখন ইন্দিরা গান্ধী পছন্দ করলো ওনার ব্যাংক ন্যাশনালাইজেশনের বক্তৃতা, এবং উনি বললেন যে কে হে এই ছেলেটি, তো সেই দিন থেকে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী হতে পারে সেই সময় পর্যন্ত উনি দেখেছেন, ওনার মনে হয়েছিল যে একটা ইন্ডিকেশন রাজীব গান্ধীও কিন্তু দিচ্ছে যে তোমায় কিন্তু অর্থের দায়িত্বটা নিতে হবে। এখন সেটা রাজীব গান্ধী চলে যাওয়ার পর সেটাও হলো না, তার ফলে উনি অনেক দুঃখ পেয়েছেন। মানে আবার ইন্দিরা গান্ধীর কাছ থেকে কি পেয়েছেন এবং সোনিয়া গান্ধীর কাছ থেকে কি পাচ্ছেন না সেটাও কিন্তু অনেক সময় বলতেন। অন্তত আমি তো শিবরাজ পাটিল যখন হোম মিনিস্টার হলো তখন এবং হেরে যাওয়ার পর, শিবরাজ পাটিল লোকসভাতে নির্বাচনে হেরে গেছে সুরাটে, উনি বললেন যে ঠিক এই জিনিসটা ইন্দিরা গান্ধী আমি হেরে যাওয়ার পর আমাকে রাজ্যসভায় নিয়ে এসে অর্থমন্ত্রী করেছিল এবং বলেছিল আমি তোমায় কতবার বারণ করেছিলাম যে তুমি ভোটে লড়ো না প্রণব, তুমি হেরে যাবে, এবং তুমি সেই দাঁড়ালে বলে উনি ওনাকে বকে রাজ্যসভায় বলে যে আমাকে যে ফেভারটা ইন্দিরা গান্ধী আমাকে করেছিল, শিবরাজ পাটিল হেরে যাওয়ার পর সোনিয়া গান্ধী সেই মানে রকম ফেভার সোনিয়া গান্ধী শিবরাজ পাটিলকে। একটা কথা বলো, তুমি তো গান্ধী পরিবারকে কাছ থেকে দেখেছো, তো এই যে সোনিয়া গান্ধীর পছন্দ চকলেট, জামদানি শাড়ি, এইসব এই পছন্দের জিনিসগুলোর উপর প্রণববাবু কোনো রকম কাজ করেন? প্রণববাবুর স্বভাবটা একদম অন্যরকম ছিল এবং এটা নিয়েও অনেকবার ওনার সাথে কথা হয়েছে। প্রণববাবু বলতেন যে এক তো আমি দিল্লির যে ওয়াইন পার্টির পার্টিসিপেন্ট, তারপরে এখানে জন্মদিনে একটা যদি বেলজিয়ান চকলেট প্যাকেট পাঠানো যেত। ওই প্রণববাবু সেদিক থেকে দেখতে গেলে প্রণববাবু কিন্তু খুব বেরসিক এবং প্রণববাবু কিন্তু কালারফুল সে অর্থে, মানে প্রণববাবু, কারণ আমরা প্রণববাবুর কাছে গেলে প্রণববাবু শুরু করতেন যে ইন 1956 হোয়াট হ্যাপেন্ড, একটা চায়ের অর্ডার হতো না, তাও চায়ের অর্ডারও ওই অনেক সময় আমি একমাত্র দেখেছি মমতা গেলে উনি একটু খুশি হতেন, তখন সেটারও অনেক রাজনৈতিক উত্থান পতন থাকতো, কখনো কবি খুশি কবি গম, কিন্তু মমতাকে গেলেই উনি যে তুমি যেটা বলছো আতিথেয়তা, মমতা ওনার জন্য না ওই জেমস নিয়ে যেত, উনি খেতে খুব ভালোবাসতেন ওই জেমস চকলেটটা, এবং উনি নিজে জিজ্ঞাসা করতেন হ্যাঁ রে তুই ওই টিকটিকি ডিমটা নিয়ে এসছিস, এটা একটা টিপিক্যাল কথা হচ্ছিল, সবাই বুঝতে পারতো না। তো আমাকে অনেক সময় মমতার সঙ্গে করে নিয়ে যেত, রেলমন্ত্রী থাকার সময় ঝগড়া করছে প্রণববাবুর সাথে, আমাকে বললো যে চলুন মমতা, যে আপনি আমার সাথে চলুন। বললাম কোথায়? বলো সে আপনি গাড়িতে উঠুন, আমি জানি না কিন্তু কোথায় যাচ্ছি আমি। মমতার সঙ্গে তারপর দেখছি প্রণববাবুর বাড়িতে ঢুকছে, তো প্রণববাবু ওকে নিয়ে এলাম, দাদা ভালো বসেছে, এবারে ওখানে আপনি আমাকে 5,000 কোটি টাকা সার্ভিস ট্যাক্স দেয়নি, তুমি কি থার্ড আম্পায়ার? আরে আমি তো বসতে চাইছি না, আমি উঠে যাচ্ছি। তখন প্রণববাবু বলছে যে রেলমন্ত্রীর সাথে অর্থমন্ত্রীর ঝগড়া হচ্ছে, 5,000 কোটি টাকা তোকে আমি সার্ভিস ট্যাক্স হিসেবে দেবো কি দেবো না, সেখানে জয়ন্তর কি থাকাটা উচিত ঠিক হচ্ছে, ও তো লিখে দিতে পারে। তখন বলছে মমতা বলছে যে না না ওকে আমি নিয়ে এসেছি, ও লিখবে না এই শর্তেই নিয়ে এসেছি। কিন্তু তার মধ্যে প্রণববাবু ওইসব সার্ভিস ট্যাক্সে ঝগড়ার মধ্যে বলছে কিন্তু তুই টিকটিকি ডিমটা আজকে আনিস নি, এরকম ঝগড়া করবি বলে, তখন জানান আমি টিকটিকি ডিম এনেছি বলে তখন আবার জেমস বার করে দিচ্ছে। প্রণববাবু মমতা এলে কিন্তু মুড়ির অর্ডার দিতেন সন্ধ্যেবেলা, কারণ মমতা কিন্তু মুড়ি খেতে খুব ভালোবাসে এবং প্রণববাবু মুড়ি এবং ওনার মানে স্পেশাল মুড়ি, স্পেশাল মানে বীরভূমের, মানে আমি ঠিক জেলাভিত্তিক মুড়ির অত আমার খুব বেশি নলেজ নেই, কিন্তু বীরভূম তো সত্যি কথা বলতে কি মমতারও কিন্তু মামাবাড়ি হচ্ছে বীরভূম এবং সেখানে কিন্তু একটা বীরভূম কানেকশন আছে এবং মমতা কিন্তু এখনো বীরভূম থেকে মুড়ি তারপরে এগুলো খুব পছন্দ করে, বীরভূমের মুড়ি সোজা কথায়, এবং সেই মুড়ির সাথে বাদাম ফাদাম দিয়ে একটা মেশানো হতো। প্রণববাবুর খাওয়ানোর কোনো ব্যাপার নেই। প্রণববাবুর খাওয়ানো আমি তাই বলছি যে প্রণববাবুর ওখানে হীরাদা বলে একজন ছিল, হীরালাল ছিল, সেই প্ল্যানিং কমিশন থেকে দেখে এসেছি হীরাদাকে, হীরাদা সবাইকে চিনত। একবার সোমেনদা সমস্ত এমএলএদের নিয়ে কখন কংগ্রেসে, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি, এবং সেখানে প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান
দুপুর বেলায় প্রণববাবু ডেকেছে পশ্চিমবঙ্গের ব্যাপারে এমএলএদেরকে অর্থনীতির কিভাবে টাকা পয়সা দেওয়া হবে না হবে ইত্যাদি, সিপিএম এর জামানা তখন, এবং সেখানে 1:30-2 বেজে গেল। প্রণববাবু কোনো খাবার কিন্তু অর্ডার করছে না অতগুলো এমএলএ কে, এবং 2 বেজে গেছে। কিন্তু প্রণববাবুই বলেছিল দুপুরবেলা তোরা এখানে এসে খাবি, এবং সোমেনদা এবং অন্যান্য এমএলএ তারা না খেয়ে গেছে যে না জানি প্রণববাবু আজকে কি খাওয়াবে, এবং সেখানে কিন্তু প্রণববাবু ভুলেই গেছে যে ওদের যে খেতে বলেছে অন্তত সেক্রেটারিদের তো বলে দেবে। তো এবারে যখন 2 বেজে গেছে তখন তো আর এমএলএরা থাকতে পারছে না। আমার এখনো মনে আছে আব্দুল মান্নান ফান্নান সব এমএলএ, এবং সোমেনদা রীতিমতো মানে সোমেনদার একটা বিদ্রোহের মুখোমুখি। এমএলএরা তখন বলছে দাদা এবার তো 3টের দিকে ঘড়ির কাঁটা যাচ্ছে, তো আমাদের তো খিদে পেয়ে গেছে, আপনি তো বলেছিলেন আমাদের দুপুরবেলা এখানে আমরা খাবো ভেবে এসেছি, খাবার মানে প্রণববাবুকে ও হো তোরা খেয়ে আসিসনি, আমি তো ভুলে গেছি। এই রণবীর সিং বলে একজন ছিল, রণবীরও মারা গেছেন একটা, তারপরে কুমার বলে একজন ছিল, রণবীর, সবাইকে ডাকাডাকি হলো, নিজের জগতে বুঝতে। এবং সে কি খাবার এলো জানো, কারণ প্ল্যানিং কমিশনের ক্যান্টিনে তখন কিছু নেই, ওই একটা হালকা করে শশার, মানে সে খুব মানে দুঃখ হবে দেখলে শশাগুলোকে, এই ছোট ছোট করে পিস একটা মাখন মানে তার মানে লাগানো একটুখানি মানে ওই সাইডগুলো ছেঁড়া করে একটা পাউরুটির ওই স্যান্ডউইচ আর ওই সমস্ত, ওরা না ওইগুলো দেখে প্রায় ভার্চুয়ালি ওয়ার্কআউট করলো, করে ওখান থেকে বসু লজ বলে একটা খাবার গোল মার্কেটের একটা মাছ ফাছ পাওয়া যায় বাবলুর, হ্যাঁ ওইখানে এসে লাস্ট মিনিটে ফোনে সবাই অর্ডার দিচ্ছে যে এক্ষুনি এত মাছ চাই এ চাই, জানি না বাবলু কোত্থেকে জোগাড় করলো, সে ওখানে গিয়ে সমস্ত একদম বিকেল 4টে 4:30 তখন বেজে গেছে, সব এমএলএদের ভুরি ভোজন হলো, সোমেন মিত্রের নেতৃত্বে প্রণববাবু সেটা করে উঠতে পারলো। তো প্রণববাবু এরকম, তুমি যে রাত্রিরে যেতে তুমি কি বাড়িতে ডিনার করে যেতে না একটা প্যান ফর্টি নিয়ে যেতে? না আমি বেশিরভাগ সময় খেয়ে গেছি, কিন্তু প্রণববাবু কিন্তু খাওয়াতেন না বললে অবিচার করা হবে, কারণ প্রণববাবু বহুবার দুপুরবেলা ভুলে যেতেন, কারণ উনি যখন আলোচনা করতেন ওনার বিবাহ বার্ষিকী ওনার মনে নেই, মানে আমাকে কেন বলছে, রাজনৈতিক বিজ্ঞানী, হ্যাঁ ওনার স্ত্রী আমাকে বলেছে বিবাহ বার্ষিকী আসিস, সেরকম ভাবে কাউকে বলিনি, খুব ছোট একটা হচ্ছে লনে, তো আমাকে প্রণববাবু দেখে আমার জিজ্ঞাসা করছে, আমি গিয়ে দেখি প্রণববাবু নেই বিবাহ বার্ষিকীতে, লনে সব আত্মীয় স্বজনরা কিছু আছে, দিদি এসছে কলকাতা থেকে, প্রণববাবুর স্ত্রী, দাদা এখন আসেনি, বলে দাদা আটকে গেছে আসছে, তো দাদাকে বলেছি তাড়াতাড়ি চলে আসতে, ওর তো মনেই ছিল না যে বিবাহ বার্ষিকী, তো বিবাহ বার্ষিকীর দিনে মনে ছিল না, তখন আমাকে দেখে বলছে কি রে তুই, আমাকে এমনি জিজ্ঞেস করছে, এখন যে আজকে তো আপনার বিবাহ বার্ষিকী, বলে ও তোকে বলেছি, হ্যাঁ আমাকে তো বৌদি আসতে বলেছে, বলে ও আচ্ছা আচ্ছা চল চল চল, বলে আমি প্রণববাবুকে নিয়ে আমি বিবাহবার্ষিকী অনুষ্ঠানে এসেছি। তারপর প্রণববাবু ওইসব আত্মীয় স্বজনদের সাথে ঠিক আছে গল্প করতো, কিন্তু মাথায় বোধহয় সারাক্ষণ রাজনীতি আর এগুলো, কিন্তু এর মধ্যে প্রণববাবু বেঁচে গেলেন, আহমেদ প্যাটেল এসেছে সেও জানে না বিবাহ বার্ষিকী, তাকে টাইম দিয়েছে রাত্রিবেলায় 10টা সাড়ে 10টার সময় টাইম দিত, তো কিছুক্ষণ গল্প করে ওই যে আহমেদ প্যাটেল এসেছে আমি চললাম বলে, উনি ওখান থেকে অফিস ঘর ছিল লনের সাথে লাগানো, সেই অফিস ঘরে গিয়ে আহমেদ প্যাটেলের সাথে রাজনীতির আলোচনা চলল। উনি 24x7 রাজনীতি করেছেন, ওনার এমন নয় যে খাওয়াতে চাইছেন না বা কিপটে, এবং নিজে কিন্তু বিভিন্ন জেলার আলাদা আলাদা করে মিষ্টি প্রত্যেকটার নাম মুখস্থ বলতেন, কোনটা কোথাকার সরপুরিয়া কোথায়, এবং উনি কিন্তু যখন আসতো মিষ্টিগুলো কখনো কেউ নিয়ে এলো যে এখানকার মিষ্টি, সেগুলো কিন্তু উনি মানে মিষ্টান্ন বিতরে জনা সেটা কিন্তু সবাইকে বিলি করে দিতেন, কিন্তু উনি মানে ভীষণ ভুলে যেতেন। প্রণব মুখার্জি সম্পর্কে আমি একটা লাইন পড়েছিলাম, একটা লাইন বোধহয় মৃত্যুর পর লেখা হয়েছিল, দ্য ম্যান হু গেভ হিমসেলফ টু পলিটিক্স। তুমি যেটা বলছো তাই, 24x7 রাজনীতি, কিন্তু এত কিছু করেও প্রণববাবু মারা যাওয়ার পর এরমও লেখা হয়েছে, he was the prime minister that Congress never gave to India. So প্রণব বাবুর ফাইনাল মূল্যায়ন তুমি কিভাবে করবে? Politically was he successful, was he a failure? আমি বলবো যে প্রণব বাবু যেটা অর্জন করেছেন, মানে রাষ্ট্রপতি হয়েছেন এবং খুব সিগনিফিকেন্ট সমস্ত রোল প্লে করেছেন, এবং রাষ্ট্রপতি হিসেবেও তো কত লোক তো রাষ্ট্রপতি হয়েছে, আমার গোবিন্দ রাষ্ট্রপতি, নারায়ণন রাষ্ট্রপতি, প্রতিভা পাটিল রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রপতিদের মধ্যেও মানে রাষ্ট্রপতির যে একটা মালা তার মধ্যেও কিন্তু, এবং নরেন্দ্র মোদীও এখনো পর্যন্ত সবসময় ওনাকে বলেন যে, এবং আমাকে রাষ্ট্রপতি থাকার সময়ও কিন্তু উনি যেটা বোঝাতেন যে কনস্টিটিউশনের মধ্যে থেকেও একটা ক্রিয়েটিভ রোল
সবসময় সেটা জৈল সিং হতে হবে রাষ্ট্রপতি হয়ে রাজীব গান্ধীর বিরোধিতা করতে হবে তা নয়। উনি কনফ্রন্টেশনে না গিয়ে কিন্তু একটা ক্রিয়েটিভ, মানে রাষ্ট্রপতিরও যে একটা কনসাল্টিং সৃজনমূলক ভূমিকা থাকতে পারে, এবং উনি কিন্তু সমস্ত কনস্টিটিউশন, ওনার কাছে তো সবসময় একটা কনস্টিটিউশন থাকতো ওনার অ্যাটাচিতে, এমন কোনো সময় যায়নি যেখানে উনি কনস্টিটিউশন ছাড়া থাকতেন। এটাও খুব অদ্ভুত ব্যাপার। উনি যখন ট্যুরে যেতেন, ওনার যে একটা অ্যাটাচি, তার মধ্যে একটা ছোট্ট কনস্টিটিউশন থাকতো। কোনোদিন জিজ্ঞেস করেছো যে আপনার যে স্মৃতিশক্তি, আপনাকে বলা হয় গুগলের আগের গুগল, আপনি কি ব্রাহ্মী শাক খান, আপনি কি ব্রেনোলিয়া, কিসের কি করে হয়? না, ব্রাহ্মী শাক খেতে খুব ভালোবাসতেন, কেননা উনি তো ওনার খাওয়া দাওয়ার যে প্যাটার্নটা কিন্তু একদম মফস্বলের একটা, মানে উনি কিন্তু কীর্ণাহারের যে ছেলে, এবং উনি যে মানে লেখাপড়া অধ্যাপনা সব গ্রামে গঞ্জে করেছেন, অজয় মুখার্জির সাথে বাংলা কংগ্রেস, উনি কিন্তু সেই রুটটা বলেননি, কখনো বলেননি, এবং সবসময় এটাই বলেছেন যে আমি যদি আজকে একটু চিদম্বরম কিংবা মণিশঙ্কর আইয়ার কিংবা মানে যেটাকে ওই যেটা আমি বলছিলাম না, যে যারা ওয়াইন পার্টি, খান মার্কেট গ্যাং, যেটা নরেন্দ্র মোদী বলেছেন, মানে এই যে সমাজটা একটা একটা এলিটিস্ট, একটা অভিজাত তন্ত্রের আমি যদি বাসিন্দা হতে পারতাম, এবং তাহলে ওই যে সমস্ত খবরের কাগজের মালিকরাও সেখানে আসে, যেটা অনেকেই, এটা কোনো দোষেরও বলছি না, অরুণ জেটলিও এরকম ছিলেন। 4 দিন ধরে অরুণ জেটলির ছেলের বিয়েতে 4 দিন ধরে শুধু লোক এসেই যাচ্ছে 4টে আলাদা আলাদা ভাগ করতে হয়েছিল, যে একদিন জুডিশিয়ারি, একদিন কর্পোরেট। তো এইরকম প্রণববাবু কিন্তু এরকম ধরনের লোকই ছিলেন না, এবং প্রণববাবুর মানে যেখানে শুতেন বেডরুমে, মানে অবাক হয়ে যেতে হয় যে আমরা এত শুনি যে আম্বানির ঘনিষ্ঠ ইত্যাদি, মানে ওখানে তো একটা তারাশঙ্করের বই আর একটা পাতলা তোষক ছাড়া মানে ওনার জীবন যাত্রাও কিন্তু খুব অদ্ভুত ব্যাপার ছিল। হ্যাঁ, উনি সকালবেলা 2 ঘন্টা সময় নিয়ে পুজো করতেন, চণ্ডীটা মুখস্থ, শুধু তাই নয়, উনি পার্লামেন্টেও দাঁড়িয়ে গড়গড় করে চণ্ডী মুখস্থ বলেছেন, এবং উনি কিন্তু সোনিয়া গান্ধীও জানতেন। পৈতে ছিল, হ্যাঁ পৈতে ছিল, মানে পৈতে ছিল, ব্রাহ্মণ না 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 না, উনি পৈতেও ছিল, এবং উনি পুজো পাঠের ব্যাপারে, এবং দুর্গা পুজোটাও বাড়িতে যখন বীরভূমে করতেন ওটা খুব নিয়ম মেনে করতেন। রামকৃষ্ণ মিশনের সাথে খুব ভালো যোগাযোগ ছিল। উনি ওনার নয়ডাতে ওনার একটা ছোট প্রপার্টি ছিল, ছেলে দেখাশোনা করত, সেটাও রামকৃষ্ণ মিশনেরই একজন সন্ন্যাসী, তিনি অবশ্য রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে যান, কিন্তু সে তাকে দান করে দিয়েছেন। তারপরে রামকৃষ্ণ মিশনের তো মানে ওনার পুত্রও তো রহরাতে রামকৃষ্ণ মিশনেই পড়াশোনা উনিই করিয়েছেন, এবং এখনো রামকৃষ্ণ মিশনের যারা সন্ন্যাসী তাদের সঙ্গে যোগাযোগ খুব ঘনিষ্ঠ অভিজিতের। সুতরাং রামকৃষ্ণ মিশন তো বটেই, প্রত্যেকটা, এমনকি ঢাকাতে যে ওখানকার যে ঢাকেশ্বরীর যে রামকৃষ্ণ মিশন, এবং যে ঢাকার যে বিখ্যাত মন্দির ঢাকেশ্বরী, তার যে প্রধান পুরোহিত প্রত্যেক মাসে রাষ্ট্রপতি ভবনে আসতেন এবং দেখা করতেন, এবং সেই ঢাকার ওখানে পুজো দেওয়ার জন্য উনি প্রত্যেক মাসে একটা পুজো দিতেন। উনি ভীষণ ভালোবাসতেন, মানে ওনার এবং পড়াশোনা করতেন পুজো আচ্চা নিয়ে এবং সে সমস্ত। সুতরাং ওনার জগৎটা না মানে, এবং উনি কিন্তু খুব বাঙালি ছিলেন, মানে উনি কিন্তু ঘুম থেকে উঠে হাতের কাছে, যেটা অনেকে অমর্ত্য সেন সম্পর্কেও বলে, যে উনি কিন্তু ঘুম থেকে উঠে প্রথম বাংলা কাগজটা যদি অ্যাভেলেবেল হয় তাহলে আগে বাংলা কাগজটা পড়বেন, তারপরে ইংরেজি কাগজটা পড়বেন। প্রথমে টাইমস অফ ইন্ডিয়া, হ্যাঁ, তারপরে আনন্দবাজার। ওনার কিন্তু গতিপথটা উল্টো ছিল। প্রণববাবুর ক্ষেত্রেও তাই। প্রণববাবুর, আমি অমর্ত্য সেনটা এই জন্য বললাম যে আমি অমর্ত্য সেনটা শুনেছি, ওবেরয়তে থাকলেও উনি আনন্দবাজার একটা চেয়ে পাঠান, মানে এটা একটা বাংলার ব্যাপার আর কি। সেই জিনিসটা কিন্তু প্রণববাবুর মধ্যেও ছিল। প্রণববাবু খুব এসেনশিয়ালি বাঙালি ছিল ওনার মধ্যে একটা। তোমার কথা থেকে মনে হচ্ছে যে উনি কোথাও যেন দিল্লির বুকে এত ক্ষমতার বৃত্তে থেকেও, স্বয়ং ক্ষমতা হয়েও, তিনি একটা দিল্লিতে স্থাপিত মফস্বল ছিলেন, বা একটা স্থাপন করেছিলেন মফস্বল। যেরকম লোকে একটা ছোট মন্দির বাড়িতে স্থাপন করে, উনি একটা মফস্বল দিল্লিতে স্থাপন করেছেন। কিন্তু সবচেয়ে কমন অভিযোগ প্রণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে, তিনি বাঙালির জন্য কিছু করেননি। এইটা নিয়ে অনেক ওনার সঙ্গে কথা হয়েছে, এবং উনি আমাকে বলেছিলেন যে আমি যে বাংলার জন্য কিছু করিনি, এই যে অভিযোগটা, এটার প্রধান মানে সফল আর্কিটেক্ট হচ্ছে অশোক মিত্র। এবং অশোক মিত্র দীর্ঘদিন ধরে বলছে যে আমি ওনাদের প্রচারের কাছে আমি হয়ে পরাস্ত হয়েছিলাম, যে কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করছে। এই যে রাজ্যের যে বঞ্চনার যে গল্পটা,
এটা তো স্টার্টেড বাই সিপিএম, এবং সেই যে বঞ্চনাটা, এবং সেটা ফাইন্যান্স কমিশন, সেটা যোজনা কমিশন, সেটা কেন্দ্র, এবং প্রণব বাবুর সাথে অশোক মিত্রের একটা দীর্ঘ লড়াই হয়েছে, এবং অশোক মিত্র তো আলাদা ব্যাংক, বাংলার জন্য আলাদা ব্যাংক পর্যন্ত একটা সময় দাবি করেছিলেন। তো এই যে লড়াইটা, আমার এখন এই প্রসঙ্গটা মনে পড়ছে, উনি যখন প্ল্যানিং কমিশনে নরসিমা রাও, মানে 91-এর পরের বলছি, যখন হলেন, উনি একদিন আমায় ডাকলেন, বললেন যে তিস্তা নদীটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে উত্তরবঙ্গ, আমাদের তিস্তার এটা, এবং তার ফলে উত্তরবঙ্গের উন্নয়ন খুব ব্যাহত হয়েছে, তার জন্য আমি একটা আলাদা পশ্চিমবঙ্গের জন্য স্যাংশন এটা করেছি। আমার এক্সাক্ট অ্যামাউন্টটা মনে নেই, 50 কোটি 100 কোটি কিছু একটা হবে, এবং সেটা ওই যেরকম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তখন ছিল, তো সেটা প্রত্যেক বছরে একটা তাহলে রাজ্য পাবে। তো এইটা আমি করতে চলেছি, এবং আজকে এরকম ডিসিশন হয়েছে। উনি চাইছেন যে এই খবরটা একটু ভালো করে বড় করে বেরো, এবং উনি আমাকে সুন্দর করে সবসময় বোঝাতেন, ওনার লজিক কাজ করতো। উনি বলতেন এই যে দীর্ঘদিন ধরে আমি অবহেলা করেছি মিডিয়ার এই ব্যাপারটাকে, আমি জানতাম যে আমি যুক্তি দিয়ে আমি এরকম ভাবে করি, কিন্তু বাংলার জন্য কিছু করি না, এই যে অপবাদটা, এইটাতেও আমি এই ঘোচাতে চাই এই পারসেপশনটা, সেই জন্য আমি এটা করেও আমি নিঃশব্দে করতে আর চাইছি না, অনেক নিঃশব্দে করার চেষ্টা করেছি। আমি যেটা করছি এটা জানানোও দরকার, তা না হলে ওই সেই যে ধারণা প্রণববাবু কিছু করলো না, এটাই আবার প্রমাণ হবে। শুধু তারপরে প্রণববাবুরও কিন্তু এই যে প্রশ্নটা তুমি করছো, প্রণববাবুর মনের মধ্যেও এই প্রশ্নটা ছিল। আসলে প্রণববাবুর একটা প্রবলেম হয়েছিল কি, প্রণববাবু এসেনশিয়ালি না ন্যাশনাল ছিলেন। যখন এই রাজ্যকে আর্থিক ঋণে মকুব করতে হবে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তখন এই অমিত মিত্র অর্থমন্ত্রী হয়ে রোজ যাচ্ছে, প্রণববাবু কিছুতেই সেটা, প্রণববাবু পশ্চিমবঙ্গকে ঋণ মুকুব করছে না, মমতা অভিযোগ করছে, যেটা তুমি বলছো যে রাজ্যকে দিচ্ছে না। আমি তখন গিয়ে বললাম যে এটা কি, কেন এরকম করছেন, এটা কি হতে পারে? উনি বললেন যে শুধু পশ্চিমবঙ্গে আমি ঋণ মুকুব কি করবো, দেশের অর্থমন্ত্রী, 3টে রাজ্য ফাইন্যান্স কমিশন বলেছে, পাঞ্জাব, কেরাল এবং পশ্চিমবঙ্গ, 3টে হচ্ছে ডেট স্ট্রেসড স্টেট, ঋণগ্রস্ত সব থেকে। তার মধ্যে আমি দেশের অর্থমন্ত্রী হয়ে শুধু আমি পশ্চিমবঙ্গকে ঋণ মুকুব করে দেবো কি করে? তখন সেটা নিয়ে মমতার সাথে আলোচনা হলো, একটা ফর্মুলা উনি বার করলেন মাথা খাটিয়ে। তখন ওনার একজন এক্সপেন্ডিচার সেক্রেটারি বাঙালি ছিল, তারও একটু বুদ্ধি কাজ করলো। আর রেসিডেন্ট কমিশনার আমাদের যিনি ছিলেন ভাস্কর খুলবে, পরে প্রধানমন্ত্রী দপ্তরে, মোদীর দপ্তরে চলে যান, উনিও এটাতে একটা টিম তৈরি হলো, ওরা পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি থাকলো। ঠিক প্রণববাবু বললেন যে একটা কমিটি বানালেন। প্রণববাবু খুব কমিটি তৈরি করার, মানে একদম ব্রিটিশ পদ্ধতি খুব মানতেন। কমিটি হলো যারা এই 3টে রাজ্যের, যে ঋণগ্রস্ত 3টে রাজ্যকে কি করে ঋণ মুকুব করা যায় তার জন্য সলিউশন বার করবে। তার মানে কি, মানে এটা বলতে পারবে না তুমি ভবিষ্যতে, ইতিহাস যেন এটা মনে না করে যে এইটা বরকতের সাথে ওনার তফাৎ ছিল। বরকতের সব লজিক ফজিক জানি না, পশ্চিমবঙ্গে রেল দিতে হবে। তো প্রণববাবু কিন্তু সেটা আবার প্রণববাবুর একটা প্রবলেম ছিল, জনপ্রিয় রাস্তায় যাননি উনি। আমার জনপ্রিয় শুধু নয়, তুমি কোনো কৃতি বাঙালিকে একটা জাতীয় মঞ্চে এনে দেওয়া, দুটো উড়াল পুল করে দেওয়া, বা একটা কিন্নাহারি একটা ব্রিজ করে দেওয়া, প্রণব মুখোপাধ্যায় করেছেন বলে আমরা শুনি, যদি করে থাকেন জানি না। না, আসলে না, প্রণববাবু যেহেতু লোকসভা নির্বাচন লড়তেন না, রাজ্যসভায় লড়তেন, ওনার সবসময় মনে হতো ওইভাবে দেশের বা রাজ্যের অর্থনীতির উন্নতি হয় না, একটা ব্রিজ করে দিলাম। এগুলো সবই খুব পপুলিস্ট একটা ব্যাপার, এবং এগুলো করে কোনো আসলে মানুষের উপকার হয় না। এই যেটা আমরা এখনো পপুলিজম দেখছি, আসলে ওটা করতে গেলে সেটা অর্থনীতির দিক থেকে সংস্কার করতে হবে, যেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে সেই বার্তাটা গিয়ে পৌঁছায় না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি জানি মিঠুন চক্রবর্তীকে পদ্মশ্রী মিঠুন বহু বছর ধরে পাচ্ছেন না, উপেক্ষিত মনে করেন নিজেকে, অত্যন্ত যন্ত্রণা আছে। অনেকে যেরকম মনেই করেন না যে মহেন্দ্র সিং ধোনি পদ্মশ্রী যখন দেওয়া হয়েছিল নিতেই যাননি প্রথমে পদ্মশ্রী, পরে পদ্মভূষণ নিতে গেছিলেন। বাট মিঠুন চক্রবর্তী মনে করতেন যে পদ্মশ্রীটা একটা ভীষণ, মানে একটা ক্ষত্রিয়ের অধিকার বা ক্ষত্রিয়ের একটা সম্মান, যেটা পেতে হবে। এবং আমি জানি যে একটা সময় তাকে, আজকে রাজনীতিতে, রাজ্য রাজনীতিতে যার সঙ্গে তার বিরাট গণ্ডগোল, সেই কুণাল ঘোষ তাকে প্রণব মুখার্জির বাড়িতে নিয়ে যান, এবং প্রণববাবু অ্যাসিওর করেন যে পদ্মশ্রী হবে। কিন্তু সেবার গান্ধী পরিবার থেকে শাহরুখ খানের নাম প্রস্তাবিত হয়, শাহরুখ পদ্মশ্রী পেয়ে যান, হতেই পারে, একটা বছর গান্ধী পরিবার। প্রণববাবু কিন্তু পরের বছরও মিঠুনকে পদ্মশ্রী দেননি, এবং অনেক বছর বাদে মিঠুন পদ্মভূষণ পেলেন যখন নরেন্দ্র মোদী সরকার তাকে পদ্মভূষণ দিলেন। সামহাও আমার কোথাও মনে হয় খুব দূর থেকে, রাজনীতির প্রিজমের অনেক দূরে বসে, যে পজিশনটা ওনার ছিল সেই অনুযায়ী সেই ফোর্সটাকে উনি বোধহয় বাংলা বা বাঙালির উন্নয়নে ব্যবহার করতে গেলে ওর হয়তো মনে হয়েছে যে আমি জাতীয় ক্ষেত্রে শুধু আলাদা করে বাঙালি কেন, তাই কি? কিন্তু প্রণববাবু কিন্তু বাঙালি যারা অফিসার ছিল
এটাতে আমার মনে হয় প্রণববাবুর ফিল্ম কিংবা এই যে বিভিন্ন পেশার সঙ্গে কোথাও একটা সমস্যা ছিল, যেরকম আমলাদের ক্ষেত্রে, শিল্পপতিদের ক্ষেত্রে, মানে পশ্চিমবাংলার শিল্পপতি, পশ্চিমবাংলার বাঙালি ব্যবসায়ী, পশ্চিমবাংলার যারা বাঙালি আমলা আইএএস অফিসার, তাদের দারুণ দারুণ পোস্টিং, এমনকি বাঙালি রাজ্যপাল পর্যন্ত প্রণববাবু করেছেন, সেগুলো করেছেন, কিন্তু করেনি তা নন, করেছেন। এবং প্রচুর বাঙালি তারা এসে প্রণববাবুর কাছ থেকে এই যে এমনকি এই যে বিশ্বভারতীর যে উপাচার্যকে নিয়ে এত বিতর্ক হলো এবং উনি বিদায় নিলেন, এই যে বিদ্যুৎবাবু তো প্রথমে আরএসএস বিজেপির সাথে কোনো সম্পর্কই ছিল না, উনি তো সোমনাথ চ্যাটার্জির ঘনিষ্ঠ ছিলেন, উনি তো লেফটের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। ওনার কাজকর্মগুলো উনি যে পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক হিসেবে পৃষ্ঠপোষক যেটা ছিলেন সেটা হচ্ছে বাম রাজনীতির, কোয়ালিশন পলিটিক্স ওনার পিএইচডি থিসিস ছিল। তো প্রণববাবু ওনাকে মানে নরেন্দ্র মোদীকে বলে করে, আর বিশ্বভারতীর ব্যাপারে প্রণববাবুর খুব বীরভূম না বোলপুর, হ্যাঁ, এবং তখন তো ওটা বিদ্যুৎবাবুর এই হননি বিদ্যুৎ চক্রবর্তী, তখন প্রণববাবুই কিন্তু আবার করেছেন। সুতরাং প্রণববাবু বহু জায়গায়, আমি ওনার সাথে পুরীতে গেছি, সেখানে গিয়ে একটা জগন্নাথ ইউনিভার্সিটি হয়েছে, সেখানে ওরা বেদ পুরাণের উপর গবেষণা করছে। ওনার না এই অধ্যাপক, তারপরে ওনার যে কোনো কারণেই হোক, উনি নিজে যেহেতু ফিল্ম খুব একটা দেখতেন না, উনি তো এই রাষ্ট্রপতি হওয়ার পর রাষ্ট্রপতি ভবনে ওনার শুরু হলো। হ্যাঁ, এই অনিল আম্বানি জোর করে একটা ওরা ওই মুভি বানিয়েছিল লিঙ্কনের, সেই লিঙ্কনের ছবিটা ওনাকে প্রথম দেখানো, তারপরে ওনার ফিল্ম দেখা শুরু হলো। একবার ঋতুপর্ণার ওই যে ছবিটা যে জেলের ওপরে করেছিল, আমিও দেখেছিলাম, কাদম্বরী, এরকম অনেকগুলো ছবি পরপর উনি দেখেছেন, কিন্তু সেগুলো মূলত না ওনার স্ত্রী ওনাকে বলতো যে এটা দেখো, তুমি তো দেখোনি। এবং অনেক সময় উনি যে সিনেমা হলে এসে আমি দেখেছি যে সবসময় যে খুব মনোযোগ দিয়ে সিনেমাটা দেখছেন, তারই মধ্যে ওনার ফোন টোন আসতো, উনি বেরিয়ে যেতেন, মানে আবার ঢুকতেন। মানে উনি না উনি যেভাবে সাহিত্যের পাঠক ছিলেন, উনি কিন্তু মানে অমিতাভ ঘোষ, শীর্ষেন্দু, তারপরে আরো এরকম সবাই আসেননি, কিন্তু রাষ্ট্রপতি ভবনে তাদেরকে অতিথি করে সম্মান দিয়ে বাঙালি তাদেরকে ওখানে রাখা এবং রেখে করা, এগুলো আবার করেছেন। মানে আমার মনে হয় কোনো কারণে মিঠুনের ব্যাপারটা আমি জানি না, ওটা না জেনে কোনো মন্তব্যই করব না, কিন্তু ফিল্মের ব্যাপারে ওনার সেই রকম কিন্তু একটা প্রবল উৎসাহ, উনি খুব ফিল্ম বাফ ছিলেন, ফিল্মে বাফ ছিলেন। একটা কথা বলো যে এমন একজন মানুষ যিনি আমাদের যে কোনো পারফর্মারদের সম্পর্কে আমরা বলি যে তাকেই গ্রেট বলা হয়, যে বিভিন্ন জেনারেশনের এই যে জেনারেশনাল চেঞ্জ, টেকনোলজিক্যাল চেঞ্জ, এগুলো সব কিছুর সঙ্গে মানিয়ে, ভিউয়ারশিপ চেঞ্জ, রিডারশিপ চেঞ্জ মানিয়েও নিজের যে স্কিল সেট সেটাকে অক্ষত রাখতে পেরেছে নতুন সময়ও। সেদিক দিয়ে কিন্তু প্রণববাবু অর্থনীতির দিক দিয়ে তিনি তো ইকোনমিস্ট ছিলেন না, কিন্তু লাইসেন্স রাজ অর্থনীতির সময়ও তিনি অপরিহার্য, যখন লিবারালাইজেশন হয়ে গেল তখনও তিনি অপরিহার্য, আবার যখন উদারীকরণ হতে হতে এই পুরো একটা সারা পৃথিবীতে ডিজিটাল রেভলিউশন হলো, সেই সময়ও কিন্তু উনি ওর স্কিল সেট নিয়ে অপরিহার্য, তাই না? একদম, আমি তোমার সাথে সম্পূর্ণ একমত, এবং এটা নিয়েও ওনার সঙ্গে আমার অনেক কথা হয়েছিল। উনি আমাকে বলেছিলেন যে ওনার যে অ্যাপ্রোচটা, যখন বেসরকারীকরণ হচ্ছে, সমস্ত প্রাইভেটাইজেশনের হাওয়া উঠে গেছে, এটা মূলত মনমোহন সিং যখন অর্থমন্ত্রী, নরসিংহ রাও প্রাইম মিনিস্টার 91 থেকে তো ইকোনমিক লিবারালাইজেশন হলো, তখনই আমরা বলতে লাগলাম যে প্রণববাবু হচ্ছে অতীতের ইন্দিরা গান্ধীর পাবলিক সেক্টর মাইন্ডসেট, প্রণববাবু হচ্ছে লাইসেন্স পারমিটের প্রোডাক্ট। সুতরাং প্রণববাবু এই আর্থিক উদারীকরণের সাথে উনি নেই, খাপ খাওয়াতে পারবে না, ইত্যাদি ইত্যাদি, ভীষণ কন্ট্রোল রেজিমের লোক। প্রণববাবু আমাকে দুটো কথা বলেছিলেন। উনি বলেছিলেন, প্রথম কথা, আমি যখন অর্থমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছিলাম, তখন প্রথম ভারতে ডিসইনভেস্টমেন্ট, বেসরকারীকরণ, সেটা কিন্তু আমার সময় হয়েছিল। এবং স্বরাজ পাল, তিনি মানে পাল মানে পল, তিনি লন্ডনে হাউস অফ লর্ডের মেম্বার, তিনি ওখানে একটা বড় বিদেশি বিনিয়োগের সমস্ত এসেছিল এবং অনেক বিতর্কও হয়েছিল সেই সময় যে এটা প্রণববাবু কেন করছেন, এই তুলে দিচ্ছে বলে। এবং প্রণববাবু বলেছিল একটা কথা আমাকে, যে শুধু আমি ডিসইনভেস্টমেন্ট বা এই যে বেসরকারীকরণ যেভাবে মন্টেক-সিং আলুওয়ালিয়া করে, অর্থাৎ প্রেস কনফারেন্স করে বেসরকারীকরণ, আমি রাজনৈতিক নেতা হিসেবে মনে করি যে এটা যদি নেতিবাচক প্রতিক্রিয়া হয় মানুষের মধ্যে, বেচে দিচ্ছে, বেচারাম, তাহলে এটা আমার করার দরকারটা কি আছে? আমি তো বুঝতে পারছি অর্থনীতির দিকে আমি ঠিক কাজ করছি, ওটাকে লো প্রোফাইলে, ডিসইনভেস্টমেন্ট একটা ডিপার্টমেন্ট আছে, তাদের একটা সেক্রেটারি আছে,
তারা এখানে ডিসিশন নেবে, কোনটা ডিসিশন হবে। এইটাকে ঘটা করে প্রেস কনফারেন্স করে আমি বেচছি বলে আমি একটা বেচার প্রবক্তা হতে হবে আমাকে, তবে আমি মন্টেক সিং আলুওয়ালিয়া হব, এ বাপু আমার এটা আমার স্টাইল অফ ফাংশনিং নয়। আমি ইন্দিরা গান্ধীর কাছ থেকে রাজনীতিটা শিখেছি, যেটা করার সেটা করব, কিন্তু তাই বলে আমাকে একটা মানে ভারতের রাজনীতিতে মানে বেচারামটা খুব একটা পলিটিক্যালি কিন্তু সবসময় স্যুট করে না। সুতরাং মানে উনি বলতে চাইছেন যে উনি একটা মিক্সড ইকোনমির লোক, আমি লাইসেন্স পারমিট থেকে চলে এসেছি, কিন্তু আমি সবকিছু এয়ার ইন্ডিয়া বেচে দিচ্ছে, এটা বেচে দিচ্ছে, ওটা বেচে দিচ্ছে। এই যে লেফটিস্ট থেকে শুরু করে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়, এখন নরেন্দ্র মোদীর সমালোচনাও হচ্ছে যে সব বিক্রি করে দিচ্ছে। সে কারণে নরেন্দ্র মোদীও কিন্তু প্রণববাবুর মতোই খুব এটাতে খুব সতর্ক থাকেন, যাতে এটা বেচারাম বলতে না পারে। এটা মনমোহন এবং মন্টেক যখন ফিনান্স সেক্রেটারি ছিলেন, তখন ওরা যেভাবে করেছেন প্রণববাবু তার বিরোধিতা করতেন। প্রণববাবু কেন রাষ্ট্রপতি হিসেবে সেকেন্ড টার্ম পেলেন? আমি ধরে নিলাম উনি গান্ধী পরিবারকে জয় করতে পারেননি। নরেন্দ্র মোদীর ক্ষেত্রে ট্রান্স ডেফিসিট হয়ে গেল, কি হলো? না, নরেন্দ্র মোদীর ক্ষেত্রে তো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী এবং প্রণববাবুর সম্পর্ক খুব ভালো ছিল, এবং নরেন্দ্র মোদী প্রণববাবুকে যে মানে সব থেকে বড় সম্মান, যেটা নিজে ফোন করে বললেন যে আমি দেব ইত্যাদি, সবই ঠিক আছে। কিন্তু বিজেপি এমন একটা দল যেখানে আরএসএস এবং বিজেপির তার যে নিজস্ব এজেন্ডা, সেগুলো মানে যেমন শিক্ষাক্ষেত্রে কাকে বসানো হবে, কিভাবে হবে, এগুলো মানে এমন একটা রাষ্ট্রপতিকে করা হবে যেটা মানে বিজেপির এবং আরএসএস এর যে পলিটিক্যাল আইডিওলজি এবং সেখানে দলিত ফ্যাক্টর, সেখানে অনেক কিছু, সেইটা প্রণববাবুর ক্ষেত্রে একটা কংগ্রেসের যে পরিচিতি, সেইটা থেকে বের করে একটা বিজেপির রাষ্ট্রপতি করার একটা প্রয়োজনীয়তা ছিল। মানে সেখানে কিন্তু প্রণববাবুকে ফিট করছে। হ্যাঁ, যদিও প্রণববাবু মোহন ভাগবতের কাছে গেছিলেন, আরএসএস এর হেডকোয়ার্টারে পর্যন্ত গেলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি সেখানে। মানে কি ছিল মনমোহন সিং এর মধ্যে যেটা প্রণব মুখোপাধ্যায়ের মধ্যে ছিল না? অ্যাটলিস্ট মানে সোনিয়া গান্ধীর কাছে বা গান্ধী পরিবারের কাছে যে কি ছিল দুটো ক্যান্ডিডেট হাতে? সোনিয়া গান্ধীর কাছে আমি এটা একদম মানে পরিষ্কার মানে আমার যেটা মনে হয়েছে বলছি, সাবজেক্ট টু কারেকশন, ডিসএগ্রি করতে পারে। সোনিয়া গান্ধী প্রণববাবুকে কোনোদিন বিশ্বাস করেন, এমনকি রাষ্ট্রপতিও তো করতে চাননি সোনিয়া গান্ধী। রাষ্ট্রপতি ওনার তো ক্যান্ডিডেট ছিল ভাইস প্রেসিডেন্ট, মানে আমাদের ওনার নামটা, তো সেখানে কিন্তু সোনিয়া গান্ধী প্রণববাবুকেও রাষ্ট্রপতি করতে চাননি। তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেলেছিল যে এরকম ভাবে। তো এখন যেটা হয়েছে যে মনমোহন সিং সম্পূর্ণ সোনিয়া গান্ধী যা বলবেন, মানে সোজা কথা ইয়েস ম্যান যেটাকে বলে। কেননা সোনিয়া গান্ধীর একটা সমস্যা হয়েছিল, যখন উনি নরসিমহা রাওকে, সোনিয়া গান্ধী নিজে তো প্রধানমন্ত্রী হলেন না, এবং নরসিমহা রাওকে প্রধানমন্ত্রী করতে রাজি হলেন, এবং তখনও প্রণববাবু কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সোনিয়া তো নরসিমহাকেও পুরোটা বিশ্বাস করতেন না, করলেন না, নরসিমহাকে তো করলেন না প্রধানমন্ত্রী। তখন সোনিয়া গান্ধী নিজে হলেন না, এবং সোনিয়া গান্ধীর কাছে তো সোনিয়া গান্ধী যেহেতু নিজে হবেন না, তখন শারদ পাওয়ার ক্যান্ডিডেট ছিল, অর্জুন সিং ক্যান্ডিডেট ছিল, তারপরে আরো এরকম ভাবে অনেকেই চেষ্টা করেছিল। কিন্তু তখন কিন্তু প্রণববাবু নরসিমহা রাওকে প্রধানমন্ত্রী করার জন্য সে একটা সাংঘাতিক কামরাজ প্ল্যানের মতো হলো। কিন্তু সোনিয়া গান্ধী যখন দেখলেন যে নরসিমহা রাও উল্টে রাজীব গান্ধীর হত্যার তদন্ত করছে না, বোফোর্সের ব্যাপারে ব্ল্যাকমেইলের একটা রাজনীতি শোনা যাচ্ছে, উনি প্রকাশ্যে গিয়ে আমেঠিতে জনসভা করে নরসিমহা রাওর বিরুদ্ধে বলেছিলেন সোনিয়া গান্ধী। আমি ছিলাম সেই আমেঠি জনসভায়, বৃষ্টি পড়ছিল সেদিন। তো এইটা সোনিয়া গান্ধীর যেহেতু দেখলেন ওনার জীবনে যে কাউকে বিশ্বাস করতে পারছি না, প্রণববাবুকেও কিন্তু উনি বিশ্বাস করেন, এইটাই হচ্ছে ব্যাপার। এবং সেখানে কিন্তু মনমোহন সিং এর সব থেকে বড় যেটা স্ট্রেংথ ছিল, যেটা সীতারাম কেসরির ছিল না, প্রণববাবুর ছিল না, অনেকেরই ছিল না, মতিলাল ভোরাকে বিশ্বাস করতেন, কিন্তু মনমোহন সিংকে কিন্তু উনি প্রণবকে ব্যবহার করেছেন। আমার এখনো মনে আছে একটা ভোটের আগে সোনিয়া গান্ধী দাঁড়িয়ে আছেন, একটা চা চক্র হচ্ছে, আমি ছিলাম, প্রণববাবু ছিলেন, মনমোহন সিং ছিল। তখন মানে ক্ষমতায় আসার আগে মনমোহন সিং হয়ে গেলেন প্রধানমন্ত্রী, তখন প্রণববাবু প্রচন্ড ব্যস্ত, যেরকম প্রণববাবু সবসময় ব্যস্ত থাকতেন। তখন মনমোহন সিং বলছেন যে আমার তো শরীরটা ভালো নেই, হার্টের তখন থেকে একটু প্রবলেম, কিন্তু আমি চাই যে আমি সমস্ত জায়গাগুলো যাব, তো আমি ঠিক করেছি যে কতগুলো প্রেস কনফারেন্স করব। তখন সোনিয়া গান্ধী বলছেন আপনি কোনো প্রচারেই যাবেন না,
আপনি মনমোহন সিংকে বলছি, আপনি কোথাও প্রচারে যাবেন না, আপনি শরীরের দিকে যত্ন নিন, আপনি ভালোভাবে করুন। হ্যাঁ, আপনি মেট্রোপলিটন সিটিগুলোতে কয়েকটা বেছে গিয়ে একটু আর্থিক নীতি প্রেস কনফারেন্স করে দিন, তাহলেই হবে। তো আমি তখন মনে পরে ভেবেছি যে লোকটা প্রচার করতে যেতে পারছে না, অসুস্থ, তাকে সোনিয়া গান্ধী বলছে যাবেন না, আর সেখানে প্রণববাবুর মানে রাত্রি 12টার সময় শুতে যায়, সকালবেলা শুধু সোনিয়া গান্ধী জানে যে চণ্ডীপাঠ আর পুজো আর্চা করে বলে ওই 2 ঘন্টার সময় সোনিয়া গান্ধী ফোনটা চেষ্টা করতো না করা, খুব জরুরি হলে তাও করতে হয়েছে। এরকম আমি পরে খোঁজ নিয়েছিলাম যে 1-2বার পুজো ভেঙেছে। হ্যাঁ, কিন্তু ইউজুয়ালি সোনিয়া গান্ধীও জানতো, আহমেদ প্যাটেল জানতো। তো এই মনমোহন সিং এর এই যে লয়্যালটিটা, পুলক চ্যাটার্জি প্রিন্সিপাল সেক্রেটারি মনমোহন সিং এর প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সোনিয়া গান্ধীর কাছে যাচ্ছেন, মনমোহন সিং বলে দিচ্ছেন যে এইগুলো আমি করলাম, সেগুলো গিয়ে ওখানে ব্রিফ করছে। প্রণববাবু এইভাবে কাজ করতে রাজি হয় না। কিন্তু প্রণববাবু এত পণ্ডিত একজন লোক, এত বিচক্ষণ, এত বুদ্ধিমান, তিনি প্রাসাদের রাজনীতির লাস্ট পাসওয়ার্ডটা বের করতে পারলেন না কেন? না, প্রথম থেকেই না বিসমিল্লাহ গলদ হয়ে গেল। ইন্দিরা গান্ধীর আমি অনুগত, ইন্দিরা গান্ধীর কাছে ওনার 100% লয়াল। ইন্দিরা গান্ধীর আকস্মিক মৃত্যুর পর প্রণববাবু প্রধানমন্ত্রী হতে চেয়েছেন, এই প্রচারটা রাজীব গান্ধীকে একটা বিরাট ভাবে ধাক্কা দিল, যেটা অরুণ নেহরুরা সাকসেসফুল হলো। যদিও প্রণববাবু বারবার বলে গেছেন যে আমি কিন্তু বলেছিলাম যে একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট হিসেবে ডেজিগনেটেড নাম্বার 2, সেটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট হয়ে তাড়াতাড়ি একটা নেতা নির্বাচন করো। প্লেনে কি হয়েছিল? না, প্লেনে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে উনি কনস্টিটিউশনটা বোঝাতে চেয়েছিলেন রাজীব গান্ধীকে, যে কনস্টিটিউশনাল ভ্যাকিউমটা রেখো না, হয় তুমি এক্ষুনি দায়িত্বটা নিয়ে নাও, আর তা না হলে কাউকে একটা, হ্যাঁ, যেরকম ভাবে অতীতে হয়েছে কিছুদিনের জন্য একটা করে তারপরে করো, তা না হলে প্রতিবেশী রাষ্ট্র বা বিভিন্ন এগুলো তো বিপদের কারণ হতে পারে। সেইটা বিরোধী পক্ষ তারা এটা করলো। তবে হ্যাঁ, ওনার এটা একটা সান্ত্বনা ছিল যে পিসি আলেকজান্ডার, যিনি ইন্দিরা গান্ধীর সঙ্গে ছিলেন, রাজীব গান্ধীর এই সময়টাতে উইটনেস, যেটা পিসি আলেকজান্ডার লিখেওছে তার আত্মজীবনীতে, যে সোনিয়া গান্ধীকে বলা হচ্ছে যে এরকম ভাবে রাজীব গান্ধীকে তুমি রাজি করাও, আর সোনিয়া গান্ধী মানে পিসি আলেকজান্ডার লিখেছেন, আমি গিয়ে দেখছি সোনিয়া গান্ধী রাজীব গান্ধীকে জড়িয়ে ধরে কাঁদছে যে তুমি হবে না, যেভাবে আমার শাশুড়ি চলে গেছে তোমাকে চলে যেতে হবে। সেই সময় প্রণববাবু যে বলেছিল যে টেম্পোরারি একটা অ্যারেঞ্জমেন্ট, এটা প্রণববাবু কখনো প্রধানমন্ত্রী হতে চাননি, এটা পিসি আলেকজান্ডার লিখে দিয়ে গেছেন এবং এটা প্রণববাবু পড়ে গেছেন, এবং উনি ওনার অটোবায়োগ্রাফিতে পিসি আলেকজান্ডারের রেফারেন্স দিয়ে এই জিনিসটার ব্যাখ্যাও করে গেছেন প্রণববাবু, যে আমি কিন্তু হতে চাইনি। ততদিনে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এবং ওই যে রাজীব যখন প্রাইম মিনিস্টার হলো, যে প্রণব জি বলতে হয়, বরকত জি বলতে হয়, মণিশঙ্কর আয়ারকে মণি বলে ডাকা যায়, এটা আমি খুব সহজভাবে আমি আমার মতো করে বলছি, যে যাকে আমার মানে এটা আমার মায়ের লোক, আর মণি হচ্ছে আমার লোক। এই যে একটা জেনারেশনাল চেঞ্জে যখন লিডারশিপটা আসে, যেটা অনেক সময় কর্পোরেট সেক্টরেও দেখা যায়, এখন সেটা ধীরুভাই আম্বানির লোক আর মুকেশ আম্বানির লোক এক নাও হতে পারে। এখন সেক্ষেত্রে কিন্তু প্রণববাবু রাজীব গান্ধী তখন অ্যাকসেপ্ট করলো না, আর প্রণববাবু তখন টাটকা মানে আর কি ভাবছে যে আমি বিরাট কিছু একটা হব, আলাদা দল করে ফেললো, জামানত বাজেয়াপ্ত হয়ে গেল এবং সমস্ত, এবং এটাতে একটা প্রচারও হলো যে একটা বড় টাকার অঙ্ক, যেটা আম্বানি, যেটা গুরু ছবিতে দেখানো হয়েছে, এই সমস্ত বিতর্ক হয়ে অনেক ধুলো ঝড়, যেটা প্রণববাবু মানে করেছে। তো এইগুলো রাজীব গান্ধীর একটা প্রবলেম হয়ে গেল, যে রাজীব গান্ধী একটা ওই যে প্রবলেমটা হলো, এবং সোনিয়া গান্ধীর সঙ্গে প্রণববাবু কোনো ব্যক্তিগত সখ্য গড়ে তোলেন। যখন প্যালেসে সোনিয়া গান্ধী ছিলেন তখন কিন্তু হি ওয়াজ ক্লোজ টু সঞ্জয় গান্ধী, এমনকি মানেকা সঞ্জয়ের সাথে প্রণববাবুর সম্পর্ক ভালো ছিল, কমলনাথ ছিল, কমলনাথের সাথে প্রণব। তো তার ফলে ওই যে সঞ্জয়ের যে মৃত্যু হবে, রাজীব যে এসে যাবে, অনেক সব রাজনৈতিক সমীকরণটাই সব বদলে গেল। তার ফলে প্রণববাবু আর কিছুতেই ওটাতে, তাও তো আমি বলবো যে একটা দীর্ঘ সময়ের অধ্যবসায়ের মধ্যে দিয়ে এবং নিজের মেধার তার উৎকর্ষ, মেধার উৎকর্ষ দিয়ে সমস্ত, এমনকি সীতারাম কেসরিকে যে তাড়ানো হলো সেটা তো সোনিয়া গান্ধী চেয়েছিল, এবং সেই বুদ্ধিটাও কিন্তু প্রণববাবু দিয়েছিলেন যে কি করে তাড়ানো হবে। অর্থাৎ অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে, সোনিয়া গান্ধী বুঝতে পারছে না কি করে এটা পার্টির প্রেসিডেন্টকে তাড়াতে হবে। সোনিয়া গান্ধী তখন প্রণববাবু বুদ্ধি দিল যে এটা তো ওয়ার্কিং কমিটি হচ্ছে চূড়ান্ত,
ওখানে র্যাটিফাই করি নাও না, মানে ওয়ার্কিং কমিটি বলছে প্রেসিডেন্টকে তাড়ানো, মানে প্রেসিডেন্টের থেকেও ওয়ার্কিং কমিটি কেন উপরে তার এই যে সব টেকনিক্যাল, যেটা सीताराम केसरी বলতো না যে আমার ড্রাফটম্যান 4 ফুটিয়া को मैंने बनाया ऐसे ऐसे नहीं बनाया, उसके कारण है। তো 4 ফুটিয়া বলে ওকে ঠাট্টা করতো, কিন্তু 4 ফুটিয়া ড্রাফটম্যান আমার এই ড্রাফট কেউ লিখতে পারবে না। কমলাপতি ত্রিপাঠী রাজীব গান্ধীকে ক্রিটিসিজম করে চিঠি লিখেছিল, পরে জানা গেল ওটা প্রণববাবুর ড্রাফট, কারণ রাজীব গান্ধী বলেছিল ওই কোটেশন ওরকম ভাবে একজন ইংলিশ কবির কোটেশন আর যাই হোক কমলাপতি ত্রিপাঠী দিতে পারে না, আমি বুঝেছি তুমি দিয়েছো। তো এই সব গল্প, মানে প্রণববাবুর একটা ইউটিলিটি কিন্তু জাতীয় রাজনীতিতে ছিল। প্রণববাবুর ডায়েরি থেকে ওর কন্যা শর্মিষ্ঠা একটা বই লিখেছেন, ডটার রিমেম্বার্স, প্রণব মুখোপাধ্যায়। তুমিও আমি শুনেছি সেই বইয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তো ওই ডায়েরি থেকে কোন মানুষটাকে চেনা যায় যার প্রচুর ক্ষোভ ছিল, যে খুব ট্র্যাজিক ছিলেন, নাকি যে এগুলোর পরোয়াই করেন? সেই ডায়েরি কি বলে? না, ডায়েরিটাও কিন্তু এখনো যা উনি ডায়েরি লিখেছেন, কেননা ওনার এটা একটা অদ্ভুত ব্যাপার। আমার রোজ ডায়েরি লিখতেন, রোজ ডায়েরি লিখতেন, ঘুমোতে যাওয়ার এবং ঘুমোতে যাওয়ার আগে, এবং ফাউন্টেন পেনে, কালি কলমে, এবং বহু ডায়েরি ওনার গ্রেটার কৈলাস যে বাড়িটাতে উনি থাকতেন, S22 GK2, সেই গ্রেটার কৈলাসের S22 বাড়ির বেসমেন্টে ছিল, এবং একটা বন্যা হয়েছিল দিল্লিতে, তখন সেই জল ঢুকে যায় বেসমেন্টে, তাতে কিছু ডায়েরি নষ্ট হয়ে যায়। আমি সেই ডায়েরি যে নষ্ট হয়ে যাওয়ার দুঃখটাকে উনি অনেকটা কষ্ট হয়েছিল না, তা সত্ত্বেও যা ডায়েরি আছে সেখানে শর্মিষ্ঠা এখনো মানে পুরোটা পড়ে ওঠার, কতটা পড়েছে আমি জানি না, কিন্তু অনেকটাই ব্যবহার করেনি। হ্যাঁ, এখনো অনেকটা রয়েছে যেটা ব্যবহার করা যেতে পারে। এবং প্রণববাবু কিন্তু উনি আমাকে বলেছিলেন যে আমি কেননা আমি ওই ডায়েরিগুলোর দিকে আমার খুব নজর ছিল, কেননা উনি রোজ রাত্রিবেলা লিখতেন। তো উনি এরকমভাবে, আমি অনেক সময় এমন হয়েছে যে সামনে বসে আছি, উনি বলে দাঁড়া আমি লাস্ট প্যারাটা শেষ করে নিই, তো উনি লিখছেন, আমি উল্টো দিক থেকে ডায়েরি পড়া যায় কি না অনেক চেষ্টা করেছি, কিন্তু সেভাবে হতো না। খুব ছোট ছোট করে ওনার সেই হাতের লেখা কালি কলমে লিখতেন। তো উনি সেই ডায়েরিগুলো বাংলায় লিখতেন না ইংরাজিতে, এটা খুব অদ্ভুত ব্যাপার, এত বাঙালি কিন্তু ডায়েরিটা। আমার মনে হয় তার কারণ ওনার না ওই যে ড্রাফটম্যান বলেছে না, ওনার ওই যে ইংরাজিতে উনি ওনার আগেকার দিনে লোকেদের ইংরাজিও তো খুব গ্রামাটিক্যালি একদম বাংলা ইংরাজি দুটোই, তো ওই যে কমা দিয়ে দিয়ে প্রিপোজিশন গুলোকে একদম মানে ওটা সাংঘাতিক বিউরোক্রেটিক একটা ইংলিশটা কিন্তু খুব যে সাংঘাতিক খুব ফ্লেভার ছিল, একটা সাহিত্যিকের ভাষা তা নয় না, মানে যেটা উনি সামনে বলতেন না সেটা কি লিখেছেন, সব লিখেছেন। এবং ওই যে রাহুল গান্ধী সম্পর্কে যেটা শর্মিষ্ঠা কিছুটা দিয়েছে, যেটা বলেছে বিজেপি কে করার জন্য সমালোচনা হয়েছে, কিন্তু আমি জানি এটা মানে ওনার এই যে অ্যালার্জিটা। রাহুলকে 10-এ কত দিতেন? 2? সেটা আমার একান্ত নিজস্ব অভিমত হয়ে যাবে নম্বরিং করলে। আমি এইটুকু বলতে পারি যে উনি খুবই বিরক্ত হতেন, মানে রাহুল কে পাঠিয়েছে সোনিয়া গান্ধী একটা WTO বোঝানোর জন্য, আর সে বোঝানোর চেষ্টাই, বোঝার কোনো করছে না, ওই আকাশে কড়িকাঠ দেখছে, এবং উনি বিরক্ত হয়ে যেতেন। এবং উনি 1 ঘন্টার লেকচার দেওয়ার পরে এরকম হয়েছে যে উনি বলেছেন যে অরুণ জেটলি একটা বিরোধী নেতা, হ্যাঁ, সে কমার্স সেক্রেটারি হলো, কমার্স মিনিস্টার হয়ে আমার কাছে এসে যেভাবে WTO বুঝেছে, সেটা আমি পরে যখন রাহুল গান্ধীকে বোঝাতে গিয়ে দেখলাম। সুতরাং এটা কোনো দলের ব্যাপার না, এটা যার হয় তার হয়, যার হয় না তার হয় না। তো রাহুল গান্ধী তো প্রণববাবুকে মানে একদম কোনো নম্বরই দিত না। প্রণববাবু আর কি নম্বর দেবে রাহুল গান্ধী? আমরা শেষ দিকে চলে এসেছি, দুটো প্রশ্ন আছে আমার। সেটা হচ্ছে যে প্রণববাবু কেন্দ্রে এত প্রভাবশালী একজন মন্ত্রী, তিনি হয়তো প্রধানমন্ত্রী হতে পারেননি, কিন্তু ভীষণ জল করে জ্বলছেন। আর এখানে রাজ্যে বামফ্রন্ট সরকার অপ্রতিহত গতিতে এগোচ্ছে। ইতিহাস কি প্রণববাবুকে একটু আনফেয়ারলি এই জায়গাটা বিচার করবে যে উনি এত টপে থেকেও এখান থেকে CPM মন্ত্রিসভা উৎখাত করার ব্যাপারে কোনো রকম ইনিশিয়েটিভ তৈরি করতে পারেনি, যেটা পরে এসে মমতা ব্যানার্জি করলেন? এইটা কিন্তু আমিও মনে করি যে CPM বিরোধী যে রাজ্যের যে আন্দোলন, সেইটার উনি সফল কারিগর হতে পারতেন, সুযোগটা কিন্তু পেয়েছেন, কিন্তু উনি অপ্ট করেন। উনি কিন্তু এটাও কিন্তু উনি একবার বলেছেন আমাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় মেড ফর ওয়েস্ট বেঙ্গল, মানে মেড ফর স্টেট, রাজ্য রাজনীতি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে হাতে তালুর মতো করে প্রত্যেকটা জেলার ব্লকের ছেলেগুলোর নাম জানে।
আর আমি কি জানিস, আমাকে বলেছিল যে জানিস তো আমাকে না কেউ যদি মানে ধরে মারে তাহলেও না আমি পশ্চিমবঙ্গে গিয়ে রাজনীতি করবো, আমি মুখ্যমন্ত্রী হতে চাই না। মানে ওনার একটা বক্তব্য ছিল যে এক একজন এক একটা জিনিসের জন্য তৈরি হয়। আই এম নট মেড ফর চিফ মিনিস্টারশিপ। আমি প্রধানমন্ত্রী হতে পারলাম না, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও আমি আমার মানে এটা করতে পারবো, কিন্তু আমি না এটা আমি আই ক্যানট বি মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমি ওটা পারবো না করতে। এবং উনি না সিপিএম এর সঙ্গেও ওনার যে যখন ঘনিষ্ঠতা সমন্বয় এগুলো বরং বেশি করেছে। হ্যাঁ, এমনকি মমতা যখন সিপিএম বিরোধী আন্দোলন করছে সেই সময় তখনও কিন্তু জ্যোতিবাবুর সঙ্গে সব থেকে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক উনি রেখেছেন। সুব্রত মুখার্জি যে লোকে বলতো আসলে তো প্রণববাবু ছিলেন ওদের সব থেকে বড় বন্ধু। বুদ্ধদেব ভট্টাচার্য প্রণবদা করে সমস্ত কিছু ম্যানেজ করতো। আমি সেটাই বলছি যে আমার টিম 3 গোল খাচ্ছে, রোজ 5 গোল খাচ্ছে, আর আমি ওখানে বসে আছি গজদন্ত মিনারে। এটা তো বোঝায় যে আমার টিমের প্রতি আমি ব্যক্তি কেন্দ্রিক কিছুটা রাজনীতি করছি, তাই নয় কি? ব্যক্তি কেন্দ্রিক, আবার অন্য দিক থেকে মানে ওনার খুব মানে ডিসইন্টারেস্ট। বরং প্রিয়দা কিন্তু তুলনামূলকভাবে অ্যান্টি সিপিএম, মানে রডন স্কোয়ারে রডন মুভমেন্ট, তারপরে এই সমস্ত করে প্রণব বাবুকে সবসময় ওরা মনে করেছে যে কেননা নরসিংহ রাও তখন কেন্দ্রের মন্ত্রী, যা সংখ্যালঘু। এবারে সংখ্যালঘু পার্লামেন্টে নইলে বিজেপি তখন বাড়ছে, সুতরাং বিজেপির বিরুদ্ধে যে রাজনীতিটা করতে হবে তার যে চাণক্যর যে রাজনীতি, সেখানে সিপিএম কে দরকার। সিপিএম যদি অ্যাবস্টেইন করে তাহলে নরসিংহ রাও টিকে যাবে, এবং করেছিল। সিপিএম ভোট দিল না, বেরিয়ে গেল। এই হরকিষেন সিং সুরজিতের সাথে এমনকি নিউক্লিয়ার ডিল, পরমাণু চুক্তিটা হলো না, সমস্ত প্রণববাবু একই রোল তো এক দুটো জায়গা হতে পারে না। মানে ওইটা জাতীয় ভূমিকাটাও তো তার নেতৃত্ব, তার হাইকমান্ড বলছে তুমি করতে হবে, তো সেটা করতে বলে তারপর আবার তুমি তাকেই বলবে যে সিপিএম এর বিরুদ্ধে লড়ো, এ তো মুশকিল হয়ে যাচ্ছে। নীতি হচ্ছে আই টেক দিস, ইউ টেক দ্যাট। হ্যাঁ, এটা তো কিছু করার নেই না। মানে এখানে তোমাকে সেখানে কিন্তু জ্যোতিবাবুর সাথে নেগোশিয়েট করার জন্য প্রণববাবু ছাড়া সোনিয়া গান্ধীর কাছেও কোনো লোক ছিল না, নরসিংহ রাওর কাছে কোনো লোক ছিল না। প্রণববাবু ওয়াজ দ্য বেস্ট বেট। প্রিয় প্রণব কিরম সম্পর্ক ছিল? প্রথমে খুবই খারাপ, কোনোদিনই ভালো ছিল না। ভালো কোনোদিনই ছিল না। লজেন্স কেউ কাউকে খাওয়াবে না, আমি তো কোনোদিন দেখিনি। বরং দুজনে ওয়ার্কিং কমিটির সদস্য হওয়ার জন্য লড়েছে তিরুপতি কংগ্রেসে, এবং সেখানে আমি গেছিলাম। নরসিংহ রাও তখন প্রথম ওয়ার্কিং কমিটি ইলেক্টেড হলো, এবং অনেকে বলে যে প্রণবকে হারানোর জন্য প্রিয়কে ওয়ার্কিং কমিটির একই রাজ্য থেকে তাকে, এটার পেছনে নরসিংহ রাও থাকতে পারে। অনেকে বলে শারদ পাওয়ারও ছিল, কারণ শারদ পাওয়ার আর প্রণবের মধ্যে খুব ঝগড়া ছিল, ক্লোজ ছিল। তো প্রিয়দা কিন্তু হেরে গেল এবং প্রণব জিতল। তো বরাবরই মানে প্রিয়দার সাথে রাজনীতির কোনো, যেমন প্রিয়দা ফুটবল নিয়ে ইন্টারেস্ট পেত, সন্তোষ মোহন দেবের সাথে ঝগড়া করলো, তো প্রণববাবু কোনো ফুটবল নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু সন্তোষ মোহন দেবকে সাপোর্ট করতে লাগলো। মানে এসব মানে অদ্ভুত সব ঘটনা আছে, যেগুলো প্রণববাবুর সঙ্গে পরের দিকে, শেষের দিকটায় একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি হয়েছিল। আচ্ছা, এই ওর কন্যা শর্মিষ্ঠাকে কোনোদিন আমি দেখিনি, কোনো আলাপও নেই, কিন্তু ওর ওভারঅল অ্যাপ্রোচটা দেখে মনে হয় বাবার তুলনায় অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং সামনে থেকে। তো আগামী দিনে প্রণববাবুর এই বই, প্রণববাবুর কোন নতুন কি কোনো ভাবমূর্তি মিডিয়ায় আসবে যেটা এতকাল আমরা দেখিনি? শর্মিষ্ঠা আর অভিজিৎ, ওরা দুজন দুরকম, ছেলে এবং মেয়ে। এবং শর্মিষ্ঠা, যার ডাকনাম মুন্নি, শর্মিষ্ঠাকে মানে মুন্নিকে অসম্ভব ভালোবাসতো, এবং শর্মিষ্ঠা পশ্চিমবঙ্গের রাজনীতি তোর দ্বারা হবে, তুই জাতীয় রাজনীতি যদি রাজনীতি করতেই হয় তাহলে দিল্লির রাজনীতি করবি। তার কারণ তোর যে লাইফস্টাইল, যে সফিস্টিকেশন, হ্যাঁ, তারপরে এই সমস্ত মানে সেন্স ডিফেন্স, তারপরে ইংরাজিতে বেশি স্বাচ্ছন্দ্য, তুই এটা করবি। অভিজিৎ হচ্ছে অনেক বেশি বাঙালি এবং বঙ্গদেশ টাইপের, এবং বাড়িতেও আমি বলতাম যে অভিজিৎ তুমি তো বাড়ির কিন্তু কর্তা তোমাকে করেছে, হাউসকিপিং এর কাজ তোমায় করতে হবে, মানে ইলেকট্রিসিটি বিল জমা দেবে কে? অভিজিৎ। সুতরাং ও হচ্ছে ঘরের ছেলে। তো অভিজিৎ হচ্ছে আমাদের বাংলার জন্য ভালো, এটা ছিল প্রণববাবুর একটা আইডিয়া। আর ওর যে আধুনিক জীবনযাত্রাটা, সেটা বাংলার একটু রক্ষণশীল জীবনযাত্রার সঙ্গেও মেলে না, এটা প্রণববাবুর মনে হতো। কিন্তু শর্মিষ্ঠা খুব ক্ষুধার বুদ্ধি রাখেন, এখনো এআইসিসির মেম্বার আছেন, কংগ্রেসের মেম্বার, ওকে স্পোক্সপারসনও করেছিল, কিন্তু আস্তে আস্তে কংগ্রেস থেকে দূরে চলে গেছে। এই বইটা লেখার পর তো আরো
সমালোচনা হয়েছে এবং নরেন্দ্র মোদীকে গিফট করতে গেছেন, তার ছবি টবি বেরিয়েছে। একটা প্রচার আছে যে আগামী দিনে যদি বিজেপি আবার ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী, তাহলে বিস্মিত হবে না লোকজন যদি শর্মিষ্ঠা কংগ্রেস শিবির থেকে বিজেপি শিবিরে চলে আসে। অনেকেই চলে এসছে, মুরলী দেওরার ছেলে যদি আসতে পারে, জিতিন প্রসাদ যদি, মানে অনেকেই এসছে পরবর্তী প্রজন্মে, কিন্তু ও কিন্তু এখনো বিজেপিতে জয়েন করে, কিন্তু কংগ্রেস থেকে অনেকটা দূরে চলে এসেছে, কিন্তু এখনো কিন্তু কংগ্রেসের সদস্য আছে। বই যেটা লিখেছে সেই বইটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ ওয়ার্ক করে লিখেছে, আরো কিছু বই লিখতে পারে। শেষ প্রশ্ন, প্রণব মুখার্জিকে তুমি এত বছর দেখার পর এবং টপ আরো সাকসেসফুল রাজনীতিবিদদেরও দেখার পর, কি মনে হয় যে প্রণব মুখোপাধ্যায়ের যদি একটা সলিড রাজনৈতিক বেস থাকতো, যে প্রত্যেক বছর 10 লাখ ভোটে ইলেকশন জিতছেন, কি 4 লাখ ভোটে ইলেকশন, একটা বিশাল জনগোষ্ঠী তার পেছনে রয়েছে, তাহলে কি গান্ধী পরিবার এত সহজে তাকে কাটতে পারতো? একদম পারত। আজকে প্রণব বাবুকে সেই কারণেই ইন্দিরা গান্ধী আবার অর্থমন্ত্রী এবং ডেজিগনেটেড নাম্বার 2 করেছিল বলে একটা রাজনৈতিক বিশ্লেষণ হয় যে আজকে বিশ্বনাথ প্রতাপ সিংকে উত্তরপ্রদেশ থেকে হিন্দি বলয়ের নেতাকে অর্থমন্ত্রী করে রাজীব গান্ধী ভুল করেছিল। কেন? তার বেস ছিল, তিনি ঠাকুর জাতি শুধু নন, তার জনপ্রিয়তা ছিল, তার জন্য রাজীব গান্ধীকে ক্ষমতাচ্যুত হলো, বোফোর্স টোফোর্স কত কাণ্ড হলো। যদি প্রণব বাবুর মতো একটা লোককে আজকে রাজীব গান্ধীও রাখতেন, তার বেস যদি না থাকে, এইটা ইন্দিরা গান্ধী বুঝতে পেরেছিলেন। এটা একটা বিশ্লেষণ যে প্রণব বাবুর বেস ছিল না, কোনো গণভিত্তি ছিল না। দিল্লি কিন্তু মাস বেসকে ভয় পায়। সেটা তো শাসকের পক্ষে অ্যাডভান্টেজেস, যে আমি গণভিত্তি নেই, অতএব আমারই থাকবে। এইটাই ইন্দিরা গান্ধী প্রণব বাবুকে চেয়েছিলেন এই জন্যে। কিন্তু রাজীব গান্ধী ওই বেস ওয়ালা লোককে নিয়ে এসে বিপদে পড়লো। কিন্তু প্রণব বাবুর যেটা মানে বেস না থাকাটা, সেটা কিন্তু ইন্দিরা গান্ধী যেভাবে ব্যবহার করতে পেরেছিল সেটা অন্যভাবে দেখে কেটে দিলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কেননা প্রণব বাবুর বুদ্ধি আছে, তার ইউটিলিটি আছে, সমস্ত কিছু আছে, কিন্তু চ্যালেঞ্জার, কোনো ক্ষোভ আছড়ে চ্যালেঞ্জার হওয়া, দলগত কোনো ক্ষোভ আছড়ে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে, আলাদা দল করে মুখ্যমন্ত্রী হয়ে গেল। সোমেন মিত্র কিন্তু হয়নি, হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। সোমেন মিত্রকে কিন্তু মমতার দলে এসে যোগ দিতে হয়েছিল। সুতরাং এখানে কিন্তু দিল্লি না, যাদের গণভিত্তি আছে তাদেরকে একটু ভয় পায়। প্রণববাবুরও কিন্তু যে জাতীয় মূল স্রোতে অতুল্য ঘোষকে নিয়েও যেরকম বিপদ হয়েছিল একটা সময়, প্রণববাবুকে নিয়েও সেই বিপদটা হতে পারে ভেবে তাকে সবসময় দূরে সরিয়ে রাখার চেষ্টা হয়েছে। ইন্দিরা গান্ধী একমাত্র ওনাকে যখন ব্যবহার করেছিল, তখন ইন্দিরা গান্ধী তো যখন ব্যবহার করেছে তখন প্রণববাবু নবীন, তিনি যত প্রবীণ হতে লাগলেন তখন ভয়টাও লোকের বাড়তে লাগলো, এই সমস্ত আর। কিন্তু আজকে পলিটিক্সে গ্রিন রুম অনুষ্ঠান শেষ করতে গিয়ে মনে হচ্ছে যে এরকম একজন রাজনীতিবিদ যিনি আপাত দৃষ্টিতে রংহীন কিন্তু আসলে ভীষণ ভীষণ রঙিন, কারণ তাকে বাদ দিয়ে তো ভারতীয় রাজনীতির লাস্ট 50 বছরের ইতিহাসই লেখা সম্ভব নয়। সেই ইতিহাসে কোনো না কোনো অপরিহার্য চরিত্র হিসেবে তিনি থেকেই যাবেন। মঞ্চের সমস্ত আলো এবং গুরুত্বপূর্ণ সব সংলাপ মুখে নিয়ে, নাইবা হলেন তিনি প্রধানমন্ত্রী। এত বছর মঞ্চে থাকার মতো কটা লোক আর ভারতীয় রাজনীতিতে আছে? আজকের পলিটিক্সের গ্রিন রুম এখানেই শেষ করি। জয়ন্ত ঘোষাল আবার সেই না বলা গল্পের ঝাঁপিগুলো এমনভাবে খুলে ধরলো যে আবার মন্ত্রমুগ্ধের মতো ওর কথা শুনছিলাম। আশা করি আপনারাও শুনবেন। আজকের মতো যাই, পরের এপিসোডে আবার নতুন কাউকে আপনাদের সামনে।